সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল। নমস্কার, আমি আশিস ভট্টাচার্য। আজকে শুরু করছি ফুচকাবাজ পডকাস্টের এক নতুন এপিসোড। আজকের একজন বিশিষ্ট মানুষকে আমরা আমাদের সাথে পেয়েছি, তো আমি কিছু বলবো না, দাদা নিজের ব্যাপারে বলবেন। শঙ্কুদা নমস্কার। আপনার সাথে আমার রিসেন্টলি আলাপ হয়েছে। দাদা নিজেই বলুন দাদার ব্যাপারে একটু। আপনি কী ব্যাপারে বলছেন আমি সেটা একটু জানতে চাইছি। শুরুতেই আমি জানতে চাইছি সেই ফুটবল ক্লাবের ব্যাপারে, যেই ক্লাব দাদা নিজের জীবন দিয়েছেন, যে ক্লাবকে, যে ক্লাব শুরুতে আমি যতটা শুনেছিলাম যে প্রথমে 4th ডিভিশন খেলতো, আজকের কলকাতার বুকে দাপিয়ে 2nd ডিভিশন খেলে বেড়াচ্ছে। আগে এই জানিটাই একটু শুনি, আর দাদার নামটা সবার আগে। আমার নাম শঙ্কর বোস। শঙ্কু বললে মোটামুটি কলকাতা ময়দান থেকে সবাই চেনে শঙ্কু। তা আমার জার্নি বলতে আমি অ্যাকচুয়াল ফুটবল প্লেয়ার ছিলাম। তারপরে তালতলা দীপ্তি বলে দেবু মুখার্জি আইএফের একজন বিশিষ্ট কর্তা ছিলেন, তার হাত ধরে আমি ময়দানে আসি অফিসিয়াল হিসাবে। তা উনি অসুস্থ হয়ে যাওয়ার পর বললো, শঙ্কু তুই একটা টিম ফিম দেখ, কারণ আমি তো হয়তো আজ বাদে কাল মরে যাবো। তো হঠাৎ 2017 সালে মনে হলো যে একটা টিম নিই। 2017 সালে তৎকালীন রবি কর্মকার ওআইএমএসএটাকে আমার হাতে দেয়। তা ওআইএমএসএটা চালানোর সঙ্গে সঙ্গে আমি ভাবলাম যে শুধু ওআইএমএসএ না রেখে আমি যদি সোনারপুর ওআইএমএসএ করি, তাহলে সোনারপুরের সমর্থকদের, সোনারপুরের মানুষের আমি সমর্থনটা পাবো। এবং টালিগঞ্জ, বালিগঞ্জ, ওদিকে বালি প্রতিভা বা হাওড়া ইউনিয়ন সবারই ক্লাব আছে, কিন্তু আমাদের সোনারপুরে বিখ্যাত খেলোয়াড়রা খেলেছেন, কিন্তু একটা ক্লাব আমাদের কিন্তু কেউ তৈরি করেননি যে আইএফএ লিগে খেলবে। আইএফএ আমরা যদি ভবিষ্যতে 5th ডিভিশনে উঠতে পারি, 2nd ডিভিশন থেকে প্রিমিয়ারে উঠতে পারি, তখন ইস্টবেঙ্গল মোহাম্মদ সঙ্গে খেলবে, আমাদের দর্শক হবে। আমার এই মানসিকতাটাই ছিল যে আমাদের এই জেলার এই সোনারপুর, বারুইপুর, গড়িয়া, এই ক্যানিং অবধি যত ছেলেরা খেলে, এদের কলকাতা ট্রায়াল দিতে যেতে হয়। আমিও ট্রায়াল দিয়ে কলকাতা মাঠ খেলেছি। তা আমি চাই না যে অত দূর গিয়ে ট্রায়াল দেবে। যদি আমার 30টা ছেলের মধ্যে যদি আমার সাউথেই 30টা ছেলে থাকে, তাহলে আমার জেলার ছেলেরা খেলতে পারবে, আমার সোনারপুরের ছেলেরা খেলতে পারবে। আমি সেই চিন্তা ভাবনা করে আমার মোটিভটা ছিল সবসময় যে আমার একটা কলকাতা লিগের টিম থাকবে। সেটা আজকে আমার চ্যাম্পিয়ন হয়ে 2nd ডিভিশনে উঠেছি 2 বছর ধরে। 2nd ডিভিশনে গত বছর 2 পয়েন্টের জন্য 5 জন উঠতে পারিনি। এটা আমাদের কাছে একটা বিশাল, মানে অমিত ভদ্র, অতনু বাচ্চা আমাদের মেন্টার, অমিত ভদ্র আমার চেয়ারম্যান, আমার প্রেসিডেন্ট পার্থসারথী গাঙ্গুলি, টেকনিক্যাল ডিরেক্টর প্রতাপ ঘোষ, এরা সবাই খুব মানে ভেঙে পড়েছিল যেমন টিমটা উঠতে না পারার জন্য। তা ওই যেমন সন্তান হারালে যেমন হয়, আমাদের সেদিনকে তাই হয়েছিল। তা আমরা এবছরও আবার প্র্যাকটিস শুরু করেছি। আন্ডার 14-এর আমার প্র্যাকটিস চলছে। সুবীর নস্কর আর অভিজিৎ পালের নেতৃত্বে ওরা কোচিং করে, ওরাই করছে। এবং সত্যি কথা বলতে কি, আমার ভালো লাগছে যে আমার পাশে এত বড় বড় প্লেয়াররা এসে দাঁড়িয়েছে, এবং সাধারণ মানুষও আমাদের খেলা দেখতে যায়। হয়তো এখন 20 জন যায়, কিন্তু যখন 5th ডিভিশন বা প্রিমিয়ারে উঠবে তখন নিশ্চয়ই 2000 লোক যাবে, এটা আমি আশা রাখি। দাদা তাও কম বেশি কত বছর ফুটবলের সাথে যুক্ত প্রফেশনাল হিসাবে? আমি আন্ডারহাইট খেলতে খেলতে 81-82 সালে অচ্যুত ব্যানার্জির চোখে পড়ে যাই। স্যার আমাকে নিয়ে যান দুঃখীরাম কোচিং ক্যাম্পে। ওখানে প্র্যাকটিস করতে করতে আমি 85 সালে সুব্রত কাপ খেলি। 85-তেই বাবাকে হারিয়েছি। 86-87 সালে আমি একটা চাকরি পাই ফুটবল থেকে ওয়েস্ট বেঙ্গল পুলিশে। 2 বছর চাকরি করার পর মা চাকরিটা করতে দেয়নি, কারণ বাবাকে হারিয়েছি, মেজদির বিয়ে হয়ে গেছে। দিদিরা আমাকে খুবই সাপোর্ট করতো। তা দিদিরও বিয়ে হয়ে গেল, বাড়িটা ফাঁকা। তা মা বলে, তুই চাকরি করিস না, যেতে হবে না তোকে পুলিশের চাকরি করতে, ওই চাকরি করলে মানুষ ভালো মতো নেয় না, যা পারিস করবি, ডাল ভাত খাবি, তাও আছে, গালাগালি খাস না। মা খুব আমাকে ফুটবলের প্রতি খুব করতো। আমি যখন অফিসিয়াল হলাম, মা তখন বলে ভালো করে কর। মা 2008-এর মৃত্যুর আগে অবধি আমাকে বলতো, দেবুদার সঙ্গে যোগাযোগটা রাখিস, একদম ছেড়ে দিস না। তা সত্যি কথা বলতে দেবুদা বলতে এই যে তালতলা দীপ্তির সেক্রেটারি ছিলেন,
আইএফের অফিসিয়াল ছিলেন, উনি আমাকে ময়দানে নিয়ে গেছেন 93-তে। উনি প্রদ্যুৎ দত্তর সঙ্গে আলাপ করিয়ে দিয়েছিলেন। পরবর্তীকালে রঞ্জিত গুপ্তর নেতৃত্বে আমি কাজ করেছি। সুব্রত দত্ত আমাকে মানে প্রচণ্ড রেসপেক্ট করেন, উনি আমার অভিভাবক। এবং অলোকেশ কুণ্ডু মানে আগে এভারডি ছিল, এখন ইউনাইটেড স্পোর্টস ক্লাব আছে ওনার, উনি আমাকে মানে প্রচণ্ড স্নেহ করেন এবং ভালোবাসেন। আমি ময়দানে জয়দীপ মুখার্জি থেকে শুরু করে সবার সঙ্গে আমার দারুণ রিলেশন। আমার কোনো মানে ময়দানে এমনি কোনো কারোর সঙ্গে মতবিরোধ নেই, কিন্তু যা হয় মানে আইএফএতে থাকতে গেলে এক জায়গায় ঠোকাঠুকি হয়, বাড়িতেও হয়, তা আইএফএতেও হয়, কিন্তু আমি কোনো রাজনৈতিকভাবে কোনো জায়গায় জড়াই না। দাদা আইএফের সদস্য? হ্যাঁ, আমি আইএফের জেলা থেকে আমি রিপ্রেজেন্ট করি আইএফএতে। আমি জেলার থেকে 5 বার গভর্নিং বডি মেম্বার হয়েছি, এখন আমি এক্সিকিউটিভ মেম্বার আইএফের, এবং আমি জেলার ফুটবল সেক্রেটারি। এবং জেলা এবছর 2টো আন্ডার-14 আন্ডার-17 জেলাভিত্তিক যে খেলাটা হয় তাতে আমরা চ্যাম্পিয়ন হয়েছি। এটা আমাদের জেলার গর্ব, মানে একই ইয়ারে পরপর 2টো ইউথ ডেভেলপমেন্টে চ্যাম্পিয়ন হওয়া, এটা একটা বিশাল ব্যাপার। আমরা সেটাকে চ্যাম্পিয়ন করেছি এবং তার জন্য আমাদের প্রেসিডেন্ট অজিত ব্যানার্জি আমাকে মানে খুবইভাবে জানিয়েছে যে তোমরা সত্যি খুব ভালো কাজ করছো, ইউথ নিয়ে তোমরা ভালো কাজ করছো। তা অজিতদাও আমাকে খুব স্নেহ করেন, ভালোবাসেন, আমার আইএফএ সভাপতি। তা আমি আইএফএতে এইভাবেই যাতায়াত করি দীর্ঘদিন, প্রায় 30 বছর হয়ে গেল, এবং সুব্রত দত্তের ছায়ায় বেড়ে উঠেছি। উনি যখন সেক্রেটারি ছিলেন আমাকে উনি মেসি ম্যাচ থেকে শুরু করে মারাদোনা আসা থেকে শুরু করে সব জায়গায় নিয়ে গেছেন উনি আমাকে। মানে আমি মানে মারাদোনাকে ছুতে পেরেছি, আমাকে বড় ব্যাপার। আমার প্রিয় খেলোয়াড় এবং আমি যাকে মানে ছোটোবেলা থেকেই ভালোবাসতাম, সেই সুব্রত দত্ত আমাকে মানে মেসি মারাদোনার সামনে নিয়ে যান। তা আমি মেসিরও ভক্ত, কারণ আর্জেন্টিনার সাপোর্টার, তো কিছু করার নেই। আর মেসির খেলাটা খুব ভালো, যেমন পশ্চিমবাংলায় আমি যেমন সারা ভারতবর্ষ মিলিয়ে আমি কিষাণু দেখে আমি আমার প্রিয় খেলোয়াড় বলতাম। আমি স্কিল পছন্দ করি, তাই আমি প্রিয় খেলোয়াড় কিষাণু দেখেই মনে করতাম, আর কেউ নেই। তারপরে আমি কাউকে ভাবি না। তাই মানে আমি ফুটবল করতে এসে যে জনপ্রিয়তা পেয়েছি, যে লোকের ভালোবাসা পেয়েছি, এখনও পাচ্ছি। আমি ছোটদের সঙ্গে কাজ করছি, আমার ক্লাব আন্ডার-14 খেলছে, কেউ সাতগাছিয়া থেকে আসে, কেউ ডায়মন্ডাবাদ থেকে আসে, কেউ ক্যানিং থেকে আসে। তারা যখন স্যার বলে নমস্কার করতে আসে, আমি নমস্কার করবি না, মাথা নিচু করবি না, মাথা উঁচু করে চলবি। এটা আমাকে শিখিয়েছে অচ্যুত ব্যানার্জি, আমাকে এটা শিখিয়েছে। আমি যে পাড়ায় থাকি সে পাড়ায় সব বাচ্চাকেই একই কথা বলি। দাদা বর্ন অ্যান্ড ব্রট আপ সোনারপুর? না, আমার জন্ম বেলঘরিয়ায়। আমি 70 সালে এখানে আসি, 70 সাল থেকে আমি এখানে আছি। আমাদের শিয়ালদায় ব্যবসা ছিল, শিয়ালদায় যাতায়াত ছিল, শিয়ালদায় থাকা। লেবুতলা পার্ক হচ্ছে আমার ফুটবল গ্রাউন্ড ছিল। আজকে যে সজল ঘোষ বিজেপি নেতা হয়েছে, ওকে আমি ছোট্টবেলায় মানে আমাকে বল কুড়িয়ে দিত। সজল আমাকে দাদা হিসাবেই করে, মানে এরকম ব্যাপার। আমার সঙ্গে মানে বললাম যে আমি রাজনৈতিকভাবে নয়, আমি সবার সঙ্গেই মিশি, মানে খেলাধুলার জগৎ নিয়েই আমি মিশি, আমার এর বাইরে কিছু নেই। তা দাদা যখন খেলা শুরু করলেন মানে প্লেয়ার হিসাবে, তো প্লেয়ার হিসাবে দাদার কোনো বিশেষ অ্যাচিভমেন্ট বা বিশেষ কিছু স্মৃতি সেই সময়ের? বলতে পারেন স্মৃতি, সুব্রত কাপ, তখনকার দিনে মানে ন্যাশনাল টুর্নামেন্ট, ব্যাপারে নাম বেরোনো, এসব নিয়ে তখন এলাকায় খেলে আসার পরে সম্বর্ধনা, হ্যান ত্যান, এই যে পাওয়া, এটা আমার জীবনে মানে একটা বড় জিনিস। এবং আরেকটা বড় কথা বলি, এবার আমার পাড়ার ক্লাব অর্থাৎ মিলনপল্লী মিলন সংঘ, আমি যে সোনারপুরে যেখানে থাকি, আমাকে ক্লাব রত্ন দিয়ে ভূষিত করেছে। এটা একটা আমার কাছে বড় পাওনা। আমি মিলনপল্লীর মানুষকে এই জন্য মানে আমার পক্ষ থেকে সাধুবাদ জানাই সবাইকে, যে না তারা আমাকে ভেবেছে এবং আমাকে ক্লাব রত্নটা দিয়েছে। আমি কাজ করি, কাজ করতে ভালো লাগে, সমালোচনা হবে, কাজ করতে গেলে অনেক সমালোচনা হয়। তা আমি মনে করি না যে সমালোচনাটা থেমে যাব, আমি কাজ করে যাব। ফুটবলের জন্য যেটুকুনি কাজ করার
মানুষের সেবায় যেটুকুনি কাজ করার আমি করে যাব। দাদা স্টিল যে সুব্রত কাপ খেলেছেন, যে কোন ক্লাবেরও খেলেছেন দাদা? মধ্যমগ্রাম স্কুল থেকে, ওটা স্কুল টুর্নামেন্ট। আচ্ছা। আমি মধ্যমগ্রামে 8-এ ভর্তি হয়েছিলাম। ওনার হেড স্যার কৃষ্ণপদ গাঙ্গুলি আমাকে নিয়ে গেছিলেন এবং বিদ্যাপীঠ স্কুল থেকে ট্রান্সফার করে নিয়ে গেছিলেন সোনারপুর বিদ্যাপীঠ। হ্যাঁ। প্রথম যখন পেপারে নাম আসে, বাবা মার প্রতিক্রিয়া? বাবা তখন ক্যান্সারে ভুগছিলেন। বাবা আমাকে ধরে কেঁদে ফেলেছিলেন। আমি যেদিনকে মানে বেরোচ্ছি, মা আশীর্বাদ করে বললো চ্যাম্পিয়ন হয়ে ফের। আমার মা আমাকে সারা জীবনই আমাকে পাশে থেকেছে। 2008-এ মারা যাওয়ার আগে অবধি মা মানে সব বললাম যে আইএফের দেবুদার বাড়িতে যা, দেবুদার সঙ্গে যোগাযোগ রাখ, মাঠ কর, রাজনীতি করিস না। দাদা মানে কথাবার্তা শুনে মনে হচ্ছে আপনি রাজনীতি পছন্দও করেন না? না, আমি পছন্দ করি না বলে না, আমি বামপন্থী লোক, মানে বামপন্থী মনোভাবাপন্ন। কখনোই আমি বলি না যে তৃণমূল বিরোধী, এইসব নয়। আমার কাছে মানে কাজ করাটাই বড় জিনিস, যেই কাজ করুক। আমি বামপন্থী লোকেদের সঙ্গে ভালো লাগে, কথা বলি, এই অবধি। কিন্তু আমি রাজনীতির ব্যাপারে কোনো ঢুকি না কোথাও। দাদা এমনি অন্য কোনো ক্লাবের হয়ে খেলা কিছু স্মৃতি আছে? কোনো বিশেষ ক্লাব আছে। আমি যেবার যুগশান্তি সই করি, সে বছর স্টার প্লেয়াররা সই করেছিল। কোচ ছিল জামশেদ নাসিরি, গোলে নাসির আহমেদ, অমল রাজ, অনুদেব দাস। তা আমি ভেবেছি জায়গা পাবো না। তো যাই হোক, অনুদেব দা পায়ে হাঁটুতে লেগে যাওয়ার পর প্র্যাকটিসে আসেনি। জামশেদ দা আমাকে ভরসা করে খেলিয়েছে, টিম ওপরে উঠেছে। এটা আমার জীবনে একটা বড় সাকসেস। AIFF, অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন, এটা হচ্ছে দাদা সরকারি। তো আমার অতটা ফুটবল দেখা হয় না অনেস্টলি বলতে গেলে, বাট যতটা খবর রেখেছি এবং বন্ধুবান্ধবের থেকে যতটা জেনেছি, AIFF এই মুহূর্তে ঠিক করে কোনো একটা লিগও হয় না। এবং ISL, যেটা IPL-এর মতো বিশাল বড় করে নিয়ে আনা হলো ভারতীয় ফুটবলকে ত্বরান্বিত করার জন্য, আজ প্রায় 10 বছর হয়ে গেছে। এই 10 বছর ISL হওয়ার পরেও কি দাদা আপনার মনে হয় ভারতীয় ফুটবলের আদৌ উন্নতি হয়েছে? আমি প্রথমে বলি, AIFF সরকারি নয়। আচ্ছা। IFA সরকারি নয়। আচ্ছা। কিন্তু AIFF হচ্ছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন, সরকার অনুমোদিত। কখনোই এগুলো নয়। কিন্তু ISL যেটা বললেন আপনি, ISL একটা প্রাইভেট সংস্থা, তাদের সঙ্গে ডিল করে একটা 5 বছর 10 বছরের কন্ট্রাক্টে দিয়ে দিয়েছে। কিন্তু ISL-এ আমাদের উপকার, আমার মানে আমি যেটুকু ফুটবল বুঝি, জানি না, অনেক বিজ্ঞ মানুষ আছেন তারা ভালো বোঝেন। ISL-এ আমাদের কোনো লাভ হয়নি, ক্ষতি হয়েছে। একদম ঠিক আছে। মানে বুড়ো ফরেনাররা এসে টাকা নিয়ে চলে যাচ্ছে। আজকে আমার তো মনে হয় ISL এটা উচিত ছিল যে রাজ্যের টিম থাকবে সে রাজ্যের অন্তত 5টা ছেলেকে এই টিমে রাখতে হবে। আপনি ফরেনার আনুন না যাই আনুন, বাংলায় অন্তত যদি মোহামেডানে খেলে, মোহামেডানের 5টা ছেলে বাঙালি ছেলে রাখতে হবে। বম্বেতে অন্তত বম্বের 5টা ছেলে, গোয়ার 5টা ছেলে রাখতে। এইটা যদি করতে পারতো তাহলে ভারতবর্ষের ফুটবলটা এগোতো। কিন্তু ভারতবর্ষের ফুটবলটা পিছিয়ে যাচ্ছে। এবং ISL-এরও সেই ভিউয়ারশিপ নেই। বা ভারতের ফুটবল এত জনপ্রিয় হওয়া সত্ত্বেও প্রচুর ন্যাশনাল লেভেলের খেলায় দাদা মাঠ ফাঁকা থাকে। এবং আমাদের যে বাংলার যে 3টে মেন বড় ক্লাব, ইস্টবেঙ্গল, মোহনবাগান এবং মোহামেডান, তো এই 3টে বড় ক্লাবে আমার অনুমান বোধহয় সেভাবে ভালো বাঙালি প্লেয়ারও নেই এই মুহূর্তে। তো এটা কেন দাদা? ওই যে বললাম, অ্যাকচুয়াল আমি আপনাকে বলি, অনেক কিছু পাল্টে গেছে। আগে আপনি কি ফোন ইউজ করতেন না? স্বাভাবিক। পাল্টে গেছে। হ্যাঁ। আগে আমরা ঘরে বসে ওয়ার্ল্ড কাপ দেখতে পেতাম না। এখন আপনি লিভারপুলে খেলা ঘরে বসে রাত্রে মোবাইল চালিয়ে দেখতে পাচ্ছেন। তা মানুষ মাঠে আর কি করতে যাবে? সেই কিষাণুদে, সেই বিকাশ পাজি বা সেই অতনু ভট্টাচার্য বা বিদেশ বোস, এরকম প্লেয়ার তো নেই যে মানুষ একজনকে ভরসা করে যাবে। আমরা যেমন মারাদোনাকে ভরসা করে আর্জেন্টিনায় সাপোর্ট করতাম, সেরকম প্লেয়ারও নেই যে মানুষকে টানবে। আর আশা করি মনে হয় না যে আগামী দিনেও আর আসবে। কারণ যা
পরিস্থিতি, তাতে সব সংসারে একটা করে বাচ্চা। আমাদের সময় ছিল আমরা 6 ভাই বোন, কেউ পড়াশোনায় ভালো, কেউ গানে ভালো, কেউ খেলায় ভালো, যে যার জায়গা করে নিত, জানে যে আমাকে করে নিতে হবে। কিন্তু এখন একটা বাচ্চা কি জানে, ও বাবা মা আছে। আমাদের সময় 4টে ছুটি হতো, আমরা 4:05 মাঠে গিয়ে দৌড়তাম, এই জায়গা পাবো না খেলার মাঠে। এখন 5টায় ছুটি হয়, 5:30টায় বাড়ি আসে, আবার ব্যাগ নিয়ে দেখি পড়তে চলে যাচ্ছে, মাঠ খালি। তাহলে এই যে পরিবর্তনটা, এই মানে আমাদের বাঙালি ছেলেরা আসবে না, বা বাঙালি বলে না, ভারতীয় প্লেয়ার ছেলেরা আসবে না, তার কারণ হচ্ছে এডুকেশনটা এমন একটা জায়গায় চলে যাচ্ছে যে সবার ছেলে ইঞ্জিনিয়ার ডাক্তার হতে হবে। দাদা, আপনি যে এডুকেশনটা বলছেন, এডুকেশনটা আমি কিছুটা নয় মানছি, কিন্তু এবার আপনি বলুন দাদা, যে আদৌ কি ফুটবলে সেই ইনফ্রাস্ট্রাকচার আছে যে একটা ছেলে ছোটোবেলা থেকে ফুটবল খেলে একটা বিশেষ জায়গা করে নিতে পারবে? বা মানে আমার মনে আছে ছোটোবেলায় মানে ব্যারেটো যখন খেলতো, আমি ওই সময় হয়তো টুকটাক খেলা দেখতাম, ব্যারেটো, বাইচুং ভুটিয়া এনারা যখন ছিলেন, তো সেই সময় স্টিল ইস্টবেঙ্গল মোহনবাগানের খেলা বলতে গেলে মানে দেখেছি মাঠ ভর্তি লোকজন টিভি নিয়ে বসে আছে, স্টিল কিছু বাঙালি প্লেয়ারদের নাম শোনা যেত, যেমন আমাদের সোনারপুরেরই সুভাষিসদা আছে। তো এবং মানে বাঙালি প্লেয়ারদের নাম নেই, বাঙালি সব মানে ইভেন মানে ফুটবল ভারতবর্ষে এত জনপ্রিয় হওয়া সত্ত্বেও মানে ভারতীয় ফুটবলেরও মানে আমি তো কোনো কিছু উন্নতি দেখছি না। ইভেন মানে যেখানে ঘানা, তোগো এর মতো দেশ, যেসব দেশের মানে হচ্ছে জনসংখ্যা পশ্চিমবঙ্গের এক একটা জেলার থেকেও কম, সেই সব দেশ গিয়ে ফুটবল ওয়ার্ল্ড কাপ খেলে নিচ্ছে, অথচ আমরা পাচ্ছি না। এটা কেন দাদা? ওই যে বললাম, ISL সর্বভারতীয় ফেডারেশন মানে যেভাবে ফুটবলার বাছাই করছে, তাতে ভালো ফুটবল হবে না। কারণ আমাদের দেশে তো একাডেমি নেই, আমাদের দেশে আমাদের ফেডারেশনের নিজস্ব কোনো একাডেমি নেই। ওই 15 দিন 20 দিন একটা ক্যাম্প করে টিম পাঠিয়ে দিচ্ছে খেলতে, তা তুমি ঠিক রেজাল্টটা পাবেন না। আজকে আমাদের সুভাষিস বোস এত ভালো খেলার পরও ভারতীয় দলে চান্স পায় না। যে ছেলেটা 6টা গোল করেছে ISL-এর সাইড ব্যাক থেকে, তাকে ভারতীয় দলে জার্সি পড়তে পারে না সে। এটা আমাদের কাছে আফসোস তো অবশ্যই আফসোস। তা আমাদের আগামী দিনে যে বাঙালি ফুটবলাররা যাবে, সেই জায়গাটা তো আমাদের ক্লাবগুলোরও উচিত যে অন্তত 5টা-6টা বাঙালি প্লেয়ার খেলাবো। নাহলে আর বাংলার টুর্নামেন্ট কোথায়? বাংলা টিমগুলো কী করতে আছে? সবই যদি অন্য স্টেট থেকে অন্য ভিন রাজ্যের প্লেয়ার এনে খেলাবো, তাহলে আমাদের এখানে একাডেমি করে লাভ কী আছে? আমাদের এখানে কোচিং ক্যাম্প, পাড়ায় কোচিং ক্যাম্প করে লাভ কী আছে? আমার এই যে আজকে সন্তোষ ট্রফিতে জেলার 2টো ছেলে আছে, 2টো কি 3টে, একটা ছেলে আছে বোধহয়, আমি 2জন আমার খুব হাতের ছেলে তো ওই জন্য মনে আছে, রুহুল আর আবু সুফিয়ান। ওরা সন্তোষ ট্রফিতে অসাধারণ খেলেছে। আবু সুফিয়ান তো ফাইনাল ফাটিয়ে দিয়েছে, সঞ্জয় সেন লুকিয়ে রেখেছিল, সঞ্জয় সেন ওকে ফাইনালে বার করেছে। এবং আবু সুফিয়ান প্রাথমিক যা ফুটবল খেলেছে অসাধারণ। তা ওরা আজকে সরকারি চাকরি পেয়ে গেছে। আমি মানে তৃণমূল সরকারের মমতা ব্যানার্জিকে আমি ধন্যবাদ জানাই যে উনি যে পদক্ষেপ নিয়েছেন, আগামী দিনে যদি এই চাকরিগুলো সবাই করতে পারে, এবং উনি ন্যাশনাল গেমসে যা ভালো পদক পেয়েছে তাদেরও চাকরি দেবেন বলে দিয়েছেন। এবং মাননীয় ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস প্রতি কটা ব্যাপারে মাঠে আসেন, আমাদের সঙ্গে হেসে দেখে কথা বলে যায় ফুটবলের জন্য, ফুটবল বাঙালি খেলবে। সেদিনকে সোনারপুর MLA কাপে এসে উনি বলে গেছেন যে ফরেনার চলবে না, MLA কাপ করতে হলে সব বাঙালি খেলাতে হবে। আমি খুব আনন্দ পেয়েছি সেইদিকে, আমি খুব আনন্দ পেয়েছি। আমার অরূপদাকে আমি বলেছি পরের দিনকে একটা বিয়ে বাড়িতে গিয়ে, আমার খুব ভালো লেগেছে আপনি এই কথাটা বলেছেন বলে। তা মানে আমরা এখানে একসময় বিখ্যাত খেলোয়াড় সোনারপুর থেকে পাড়ায় বিখ্যাত প্লেয়ার ছিল তখন, শুধু অতনু ভট্টাচার্য, অমিত ভদ্র নয় বা প্রতাপ ঘোষ নয়, সুভাষ রায়, অরুণনাথ, তাপস দত্ত, সুজিত দে, নাড়ু বললে সবাই চেনে। মানে কি ফুটবল খেলতে দেখলে ভাবতে পারবেন না এখানে। আজকে ফুটবলার কোথায়? আজকে পাড়ায় আগে আমরা ম্যাচ খেলতে যেতাম ছোটোবেলা, আপনারও মনে থাকতে পারে যে এ পাড়া ও পাড়ায় ম্যাচ খেলা হবে। এখন আর সেসব নেই, মাঠগুলো খাকা করছে। আমার আমন্ত্রণী সংসদ
আমাদের একটা জেলায় খেলে, তা আমাদের মাঠ পড়েই থাকে। আমার খুব কষ্ট লাগে তখন, যে আমি তখন ভাবতাম যে বিকেলবেলা জায়গায় টিমে চান্স পাবো কিনা, যা সন্দেহ, কারণ ওখানে বড় মদনদারা আছে, শঙ্কর সাহারা আছে, ওদের বসিয়ে আমাদের খেলাবে না, নারায়ণদারা আছে, আমাদের বসিয়ে খেলাবে না, আমরা ভাবতাম। এখন তাকে এখন সেই জায়গাই নেই, মাঠ পড়ে আছে, খেলার ছেলে নেই। আপনার মতে দাদা, আপনি যেহেতু ডাইরেক্ট ফুটবলের সঙ্গে যুক্ত এবং বেশ বড় সড়োভাবেই যুক্ত দাদা, আমাদের সৌভাগ্য আপনার মতো একজন ক্যান্ডিডেটকে পাওয়া। দাদার কি মনে হয় একজন ভালো ফুটবল প্রশাসকের কি ভূমিকা হওয়া উচিত ভালো ফুটবলার তুলে আনার ক্ষেত্রে? আমি বিশেষ করে আরও যেহেতু আমরা বাঙালি, আমি বাঙালি ফুটবলারই বলবো, যে একজন মানে ভালো বাঙালি ফুটবলার তুলে আনার ক্ষেত্রে একজন ফুটবল প্রশাসকের কি ভূমিকা থাকা উচিত? আপনি দেখবেন আমার মানে রাজ্য সরকার যে ফুটবল একাডেমি খর্দায় চালু করেছে, ওখানে বেশিরভাগই বাঙালি ছেলে এবং খুব ভালো ট্যালেন্টেড ছেলে। কোচ পার্থ সেনও ভালো কাজ করছে। আশা করি যদি ওটাকে ঠিকঠাক মতো চালানো যায়, আগামী দিনে কিছু ছেলে অন্তত বাংলায় রাজত্ব করবে। আরেকটা মানে বলা না হলে বাজে হবে, অ্যাডামাস ইউনিভার্সিটি, ওরা রিসেন্ট মানে অল ইন্ডিয়া চ্যাম্পিয়ন হয়ে আসলো। কোন খেলা এটা? অল ইন্ডিয়া ইউনিভার্সিটি, অ্যাডামাস ইউনিভার্সিটি এবং অ্যাডামাস ইউনাইটেড বলে ওরা কলকাতা লিগে এবছর ফার্স্ট ডিভিশন খেলছে, প্রিমিয়ার ওটার লক্ষ্যে। ওরা কিন্তু ভালো কাজ করছে। এই দুটো জায়গা আমার চোখে খুব লেগে আছে। মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডানের কিন্তু আমি সেই জায়গা সেই পদক্ষেপটা দেখতে পাচ্ছি না। কারণ আমি ইস্টবেঙ্গলকে অনেক প্লেয়ার দিয়েছি, আন্ডার 14, আন্ডার 13-এ, কিন্তু সেই জায়গায় কিন্তু মানে আমার ভালো লাগছে না যে তিনটে বড় ক্লাব থেকে আমরা আশা করেছি আমাদের, যেমন বার্সেলোনা নিজস্ব একাডেমি আছে, আমাদের ক্লাবগুলো তো সেই জায়গায় যাবে। কারণ এখন যুগ পাল্টে গেছে, এখন একাডেমি না থাকলে টিম চালানো মুশকিল। কিন্তু ইস্টবেঙ্গলের তাও ইউথ ডেভেলপমেন্টের ছেলেরা কলকাতা লিগ খেলেছে, ভালো খেলেছে, সব ঠিক আছে, কিন্তু নিজস্ব একাডেমিগুলো যদি ঠিকমতো চলে তাহলে ভালো লাগবে। দাদা কিছু এই প্লেয়ারের নাম করুন যা মানে আপনার হাতে তৈরি হওয়া ছাত্র যারা ইস্টবেঙ্গল, মোহনবাগান বা মোহামেডানে আছে। আমার হাতের বলতে আমি তো মানে কোচিংটা করাইনি, আমি যা সব জায়গায় বেঙ্গলের ম্যানেজার হয়ে গেছি। 2016 সালে আমি মীর ইকবাল ট্রফি চ্যাম্পিয়ন হয়েছি। ওখান থেকে অনেকগুলো ছেলেই ভালো ভালো জায়গায় গেছে। আমার জেলার অনেক ছেলে ইস্টবেঙ্গল মুভমেন্ট খেলেছে, আলী রেজা, এরকম ফরিদ আলী মোল্লা, এরকম অনেক ছেলেই আছে যারা, মেয়েটাও আমার খুব কাছের ছেলে, কিন্তু আমি কোচিং করাইনি ওদের, কিন্তু আন্ডার হাইট বা লেভেলে খেলেছে আমার হাতে। তা আমার হাত ধরে অনেক ছেলেই কলকাতা আমার গেছে, খেলেছে, চাকরি পেয়েছে। আমি এটাতেই শান্তি। আমি কি করলাম আমার ব্যাপার, আমিত্বটা আমার নেই। আমি মানে দাদার সেটা বুঝতে পেরেছি, কারণ দাদা এত বড় পদের একটা মানুষ, মানে ফোন মানে যখন আমাদের প্রথমে এই নিয়ে কথাবার্তা হচ্ছে, দাদা এক কথায় একদম রাজি হয়েছে এবং আমি দেবারুণা থেকে শুনলামও আপনি ইন্টারেস্টেড ছিলেন। থ্যাংক ইউ দাদা, মানে আমার মানে ভালো লাগছে বেশ। আর ফুটবল মানে আমাদের বাঙালির তো একটা ইমোশন, মানে সে আমরা যে গান আছে সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল, বাট স্টিল মানে কোথাও জিনিসটা একটু অধঃপতনের দিকে দাদা, এটা কিন্তু আমাদের মানতেই হবে। সার্বিকভাবে ভারতীয় ফুটবল কিন্তু অবনতির দিকে। তো দাদা যদি একদম একজন ফুটবল প্রেমী এবং ফুটবল প্রশাসক হিসাবে যদি দাদাকে আমি প্রশ্ন করি, দাদা কি দেখছেন আজ থেকে 10 বছর পর ভারতীয় ফুটবল কোন জায়গায় রয়েছে? আমি 10 বছর যাব না, আমি প্রতি বছর নিয়ে ভাবি। তা এখন 128 না 29-এ আছে ইন্ডিয়া র্যাঙ্ক। ওটা যদি 120-তে আসে 2025-এর মধ্যে বা 26-এর মধ্যে, তাহলে ভাববো যে ভালো জায়গায় যাবে। আর যদি দেখি না ওটা আরও বেড়ে গেছে, তাহলে আমার আর আশা থাকবে না। কারণ ফেডারেশনের অনেক দেখলাম 45টা একটা না 45-এর মধ্যে ওয়ার্ল্ড কাপ খেলবে, হ্যান ত্যান লেখা আছে, কিন্তু মানে আমি অত দূর যেতে চাই না। আমি চাই যে 5 বছরের মধ্যে যেন একটা ভালো র্যাঙ্ক করে এশিয়াতে। তা দাদা 1952 সালে ভারত বিশ্বকাপ খেলার সুযোগ পেয়েছিল, তো সেই সময় জুতো ছিল না বলে যেতে পারেনি। তো আজকের 2025 ভারত অনেক দিক দিয়েই এগিয়ে গেছে। তো স্টিল
ওয়ার্ল্ড কাপটা খেলে ওটা হচ্ছে না। তো একজন ফুটবল প্রশাসক হিসাবে এই ব্যাপারে আপনার অভিব্যক্তি? অ্যাকচুয়াল বললাম যে আমাদের এআইএফএফের উচিত যেটা ছিল একাডেমিটাকে ঠিকমতো চালানো, যেটা করেছিল এক সময়, কিন্তু সেটাকে আর কেউ চালাতে পারেনি। কারণ আমাদের এখানে রাজনৈতিক একটা বড় ব্যাপার, আমরা রাজনীতিটাকে আগে সামনে আনি। অন্যান্য দেশে কী হয়, ফুটবলের লোক ফুটবলই করবে, তা আমাদের এখানে সেটা হয় না। কিন্তু একটা ভালো পদক্ষেপ নিয়েছিল এর আগে, একটা একাডেমি চলছিল, সুজিত চক্রবর্তী, সঞ্জয় সেন এরা করছিল, একাডেমিটা ভালোই চলছিল। ওখান থেকে অনেক ছেলে আজকে ইন্ডিয়া টিমে খেলেছে বা আইএসএল অনেক টিমে আসে। সেইটা হঠাৎ বন্ধ হয়ে যাওয়াতে সেটা কিন্তু আর চালু করলো না। কল্যাণ চৌবের উচিত একজন ফুটবলার হিসেবে, আমি আশা করেছিলাম কল্যাণবাবু আসার পরে অন্তত একটা একাডেমি 3-4টে গ্রুপ মিলিয়ে 2008 থেকে 12, 12 থেকে 16, 16 থেকে 19 করলে কী হতো, অন্তত সাপ্লাই লাইনটা ভালো হতো এবং আগামী দিনে 5-7 বছর 10 বছরের মধ্যে কিছু প্লেয়ার অন্তত ইন্ডিয়া টিমে খেলতে পারে। সেইটা কিন্তু নেই আমাদের। একদম। যার জন্য ওয়ার্ল্ড কাপ কেন, আমরা মানে এশিয়া কাপেও কিছু করতে পারছি না। এত বড় একজন প্লেয়ার হয়েও আমরা ভারতীয়রা কিন্তু সুনীল ছেত্রীকে সেই সম্মান দিইনি আমার যেটা মনে হয়। এবং সেটার অন্যতম একটা কারণ, ক্রিকেট যেভাবে জনপ্রিয়তা পায়, মানে মানে আমরা ছোটোবেলা থেকেই দেখেছি ভারত ক্রিকেট পাগল দেশ, এবং যে হারে ক্রিকেটের জনপ্রিয়তা, যে হারে ক্রিকেটের ব্যাপ্তি, যে হারে ক্রিকেটের প্রসার, সেটা মানে পিআর টিমগুলো হোক বা মিডিয়া হোক বা সরকার হোক, ফুটবল নিয়ে সেই ব্যাপার নয়। এই ব্যাপারে একজন ক্রীড়া প্রেমী হিসাবে দাদার কি বলবেন? আমি প্রথম বলি, আমাদের দেশে ফুটবলটাকে আমরা বাণিজ্য করতে পারি, যেটা এক সময় চেষ্টা করেছিল অনেকেই যে বাণিজ্যিকভাবে করা। মিস্টার ডালমিয়া সেটা করে ফেলেছেন ক্রিকেটকে। আমি রিসেন্ট বলি, এই বেঙ্গালুরু ইস্টবেঙ্গল ম্যাচ ছিল সেদিনকে, কিছু ইস্টবেঙ্গল সাপোর্টার ফোন করে বলছে যে ফ্রি টিকিট দাও না, ফ্রি টিকিট দাও না, কয়েকটা ফ্রি টিকিট দাও না। ওরাই কিন্তু 1000 টাকা দামের বা 1200 টাকা দামের টিকিট কেটে আইপিএল দেখতে যাচ্ছে। কেন বলুন, কেন? ওরা কিন্তু ফ্রি টিকিট চাইছে ফুটবলের বেলা, আর ক্রিকেটের বেলা 1000-1200 টাকা দিয়ে আইপিএলে খেলা দেখতে যাচ্ছে। এন্টারটেনমেন্ট নিশ্চয়ই। এন্টারটেনমেন্ট নয়, ব্যাপারটা হচ্ছে মানে ফুটবলটাকে পাত্তা দেয় না মানুষ। আর আমি একটা কথা বলি দাদা, মানে আমি একজন ধরুন যেটুকু ফুটবল ভালোবাসি তার বেসিসেই বলছি, 7, 8, 10 বার অবধি ফুটবল দেখতাম। যখন আইএসএল শুরু হলো, আইএসএল যেই মুহূর্তে শুরু হচ্ছে, আমি আই লিগ কোনোদিনই সেভাবে দেখিনি, আমি আই লিগ নিয়ে বলছি না, যে আমার কমেন্ট করার শোভাও পাবে না। আইএসএল দাদা যেই মুহূর্তে শুরু হলো, সেই সময় প্রচুর ইন্টারন্যাশনাল ফুটবলার তৎকালীন যারা রিটায়ার্ড করেছিল, যেমন কাকা, দ্রগবা, ওখান থেকে ল্যাম্পার্ড, আরও অনেকে আছে। তো আইএসএল সেই মুহূর্তে কিন্তু দাদা এই ধরনের কোনো এত বড় নাম কিন্তু একটাও যোগ করতে পারেনি। মানে প্রথমবার এত বড় করে আনলো, খেলাটা বিশালভাবে। আমার অনুমান যদি এই বড় নামগুলো, রোনাল্ডিনো তো ইউএসের ওই কাউন্টি বা যাই হোক ওদের লোকাল ফুটবল ওসব খেলে বেরিয়েছে, তো যদি এই ধরনের নামগুলো যদি আইএসএলের সাথে যুক্ত হতো কোনোভাবে, টিমে একজন করেও থাকতো দাদা, আমার কিন্তু মনে হয় হয়তো মানুষের একটু ইন্টারেস্টটা বাড়তো। যেমন ভেবে দেখুন, আমার একটা মনে পড়ছে, মেসি যেদিন আসে, মেসির সাথে মেসি ভার্সেস মোহনবাগান ইস্টবেঙ্গল এরকম কিছু একটা হয়েছিল, আমি দেখেছিলাম, এবং মানে আমার বাড়ির সবাই সে খেলা দেখছে, এবং বহু বন্ধুবান্ধব যারা ফুটবল দেখেও না তারা সবাই সেদিন টিভি খুলে বসে আছে। তার কারণ কিন্তু দাদা ফুটবলের থেকেও বড় মেসি স্টার। আমি ওই স্টার ইম্প্যাক্টটা বললাম, হ্যাঁ, যে কিষাণুদের খেলা দেখতে আমি কিন্তু 500 টাকা টিকিট কেউ তখন গেছি,
মানে কিষাণুতে খেলেছে। মজিদ ভাস্করের খেলা আপনারা দেখেননি, আমরা দেখেছি। লাইন দিয়ে টিকিট কেটে আমরা খেলা দেখি, মানে প্রচুর লাইন। সকাল 9টায় গেছি আর দুপুর 3টায় খেলা। তা মজিদ ভাস্করের পর কিষাণুতে একটা মানে বিশাল ভিড় হতো মাঠে। ইজল মোহাম্মদ খেলা মানে কিষাণু খেলছে, তখন একটা আলাদা জনপ্রিয়তা। একদিকে টুটু বসুর বক্তব্য, একদিকে পল্টু দাসের বক্তব্য, মানে একটা ওদিকে অমল দত্ত বলছেন, ওদিকে পিকে ব্যানার্জির ভোকাল টনিক চলছে, মানে একটা মানে ফুটবলের একটা অসাধারণ ব্যাপার ছিল। কিন্তু যেদিন থেকে আইপিএল, আইএসএল এইসব আসা শুরু হয়েছে, সবই তো বাণিজ্যিক সংস্থা, তারা বাণিজ্যটা কীভাবে করবে সেটা ভেবেছিল। এখন আম্বানিরা লস খাচ্ছে আইপিএল করে, বুঝতে পারছি যেটা। সেই রকম প্লেয়ার বা সেরকম টাকা ঢালতে পারছে না ক্লাবগুলো, তাদের তো একটা মাইন্ডিংস আছে এর মধ্যে টিম করতে হবে। তা বড় মাপের প্লেয়ার আনতে পারছে না, আর মানুষ আইএসএলটা চাইছে না, আইএসএলকে আর চাইছে না। আবার বলছি, লোকাল ভিত্তিক লিগ, আমার সেক্রেটারি, আইএফএ সেক্রেটারি মিস্টার অনির্বাণ দত্ত যেভাবে চেষ্টা করছেন কলকাতা লিগকে একটা ভালো জায়গায় নিয়ে যাওয়ার, এই আই লিগ বা আইএসএল এর বা ডুরান্ড কাপের ফেডারেশন যে চার্ট দিয়ে দিচ্ছে, তাতে আমাদের আইএফএ উদ্বিগ্ন আগামী দিনে কলকাতা লিগ বন্ধ করে দিতে না হয়। কারণ স্লট পাচ্ছি না আমরা। স্লট না পেলে কী হবে, আমাদের যে মার্কেটিং, যে টিভি সত্ত্ব, তা যদি না দেখাতে পারে, আমাদের পয়সা দেবে আইএফএকে? দেবে না। অনেকে বলছে লিগ শেষ করতে পারছে না, হ্যান ত্যান, ব্যাপারটা ঠিক, কিন্তু তার মধ্যে দেখতে হবে যে আমরা কার কার সঙ্গে জড়িয়ে আছে আমাদের সেক্রেটারি, কাকে কাকে কী করেছে, সেই জায়গাটা যদি আমার ঠিকমতো করতে পারি। এআইএফএফ যদি আইএফএকে একটা স্লট দেয় যে 2 মাস তোমার, এই সময় আইএফএসিল করবে, এই সময় তুই কলকাতা লিগ করবে, সেসব নিয়ে বসেনি না। এআইএফএফে বসা উচিত নেই। তা আমরাও তো মানে আমাদের বাঙালি লোকরা তো ওই অফিস থেকে বেরিয়ে কলকাতা লিগ দেখার জন্য দৌড়োয় মনমান ইসবল মোহামেডান মাঠে। দর্শক নেই, দর্শক আছে, এই খেলাগুলোতে তো আছেই। এই কলকাতা লিগটাকে ঠিক জনপ্রিয়তা করার জন্য আমার মনে হয় এআইএফএফে একটা স্লট দেওয়া উচিত, বড় স্লট দেওয়া উচিত। শিল্ডের জন্য একটা ছোটো স্লট দেওয়া উচিত। আইএফএ শিল্ড একসময় আমাদের দেশের একটা বিখ্যাত শিল্ড, সেটা আমাদের বন্ধ হয়ে যেতে চলেছে। সেটা তো সেক্রেটারি চাইছে যাতে ওটাকে বড় কিছু করার। আমার মনে হয় আইএফএ এবং রাজ্য সরকার যেভাবে ফুটবলটা নিয়ে ভাবছে, আমাদের ক্লাবগুলো এখন যেহেতু ইসবল মোহামেডানই আমরা বলি, আমি কিন্তু মানে আপনি যদি আমার বলেন কোন সাপোর্টার তা নয়, আমি তো সব ওএমএসেই সাপোর্টার, ঠিক আছে। কিন্তু আমি বলবো যে তারা এখন ইমামি বা সঞ্জীব গোয়েঙ্কা যা বলবেন তার বাইরে তারা হাঁটতে পারবেন না। মোহামেডানেরও তাই অবস্থা দেখতে পাচ্ছেন। তা মোহামেডান ক্লাবে কি ভালো কর্মকর্তা নেই? কামারদা আছেন, ববিদা আছেন, এরা সবাই ভালো, মানে ময়দানে বিখ্যাত অফিসিয়াল কামারদারা, বেলাল দ্বারা। তা আমার বক্তব্য সেই জায়গাটাই, যাতে মানে যে কোম্পানিগুলো আসছে তারা খালি ব্যবসা করতে আসলে হবে না, তাদের একটু ফুটবল ভালোবাসা থাকতে হবে। আমার ক্লাবকে স্পন্সর করে যারা, তারা ভাবে না কি পাবো, তারা ভাবে যে আমি একটা ক্লাবকে ডোনেশন করছি, যদি দুটো বাচ্চা ছেলে ভালো কিছু হয়, ঠিক আছে। দাদা কিছু মানে র্যাপিড ফায়ার টাইপের কিছু প্রশ্ন করি দাদাকে। দাদা ইস্ট বেঙ্গল না মোহনবাগান? আমি সোনাপুর ওএমএসে। মেসি না মারাদোনা? মারাদোনা মেসি দুজন। পেলে না মারাদোনা? দুজন। মেসি না রোনাল্ডো? মেসি। যদি একজনই ফুটবলারের নাম নিতে হয়, সব দেখা অবধি দাদা কার নাম নেবেন? মারাদোনা। হ্যান্ড অফ গড নিয়ে কিছু বলবেন যেই সময়ের? কিচ্ছু বলবো না, ওটা রেফারির চোখে দিয়ে গেছে, ওখানে কিছু বলা যাবে না। আর এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। আর দাদা এমনি নিজে মানে আমার মোটামুটি ফুটবল রিলেটেড দাদাকে যা যা প্রশ্ন করার
কম বেশি হয়ে গেছে। পরবর্তী আমাদের নেক্সট সেগমেন্টে ঢোকার আগে দাদার যদি কিছু আর বলার থাকে ফুটবল রিলেটেড দাদা বলতে পারেন। আমি একটাই বলবো সোনারপুরবাসীকে, যে সোনারপুর ওএমএসএ ক্লাবকে সাপোর্ট করুন, পাশে থাকুন। সোনারপুর ওএমএসএ যেন আগামী বছর ফার্স্ট ডিভিশনে ওঠে, 2026-এ যেন ফার্স্ট ডিভিশন খেলতে পারি, 2027-এর মধ্যে যেন প্রিমিয়ার লিগ খেলতে পারি। এই আশীর্বাদ সোনারপুর তথা দক্ষিণ চব্বিশ জেলার মানুষের আশীর্বাদ আমি চাই। আর আমরা শুরু করছি আমাদের পরবর্তী সেগমেন্ট দাদা, যেটা হচ্ছে যে ভূত বিশ্বাস করেন দাদা? না। ভূত বিশ্বাস করেন। আর ভগবান? হ্যাঁ, আমি ভগবানে বিশ্বাস করি। দাদা মানে ভগবান থাকলে তো ভূতও থাকবে, সায়েন্সে পজিটিভ থাকবে নেগেটিভ। না, আমি ভূত দেখিনি কোনোদিন। আমি ভগবান মানে আমি দুর্গা পুজোটা বিশালভাবে করি, তাই নয়, আমি সহযোগ করি, অর্থাৎ ধ্যান, মেডিটেশন। সেই নির্মলা মাতা দেখবেন আপনি, আপনার গুগলে গিয়ে সহজ যোগা মারবেন, দেখবেন এসে যাবে মেডিটেশন। আমাদের হরিনামিতে আছে একটা আশ্রম। আচ্ছা, অসাধারণ। ভগবান যে আছে সব বুঝি। আর যদি বলি যে দাদার মানে লাইফের বাকেট লিস্ট, 3খানা বাকেট লিস্ট কি হবে? আমি ওই রকম স্বপ্ন দেখি না। না, নট নেসেসারি আপনাকে, কারণ আপনি শুধু নিজের জন্য তো ভাবেন না, আমি বুঝেই গেছি। মানে সব মিলিয়েই তাই বলুন। যার জন্য সংসার করতে পারিনি। হ্যাঁ, তা করেছিলাম, ভেঙে গেছে বা একটা ব্যাপার আছে। মেয়ের জন্য ভাবি যে কী করতে হবে। আর আমি মানুষের জন্য ভাবি। আমার পাড়ার কোনো লোক যদি রাত্রিবেলা ফোন করে যে ব্লাডটার দরকার এক্ষুনি, আমি যেভাবে তাকে পৌঁছে দিই। কাউকে হসপিটালে নিয়ে যেতে হবে, এখনও করি, ছোটোবেলাও করতাম। তা এটা সমাজের কাজ। আমি সমাজ সচেতন মানুষকে সবাইকেই বলি, কেউ কুকুরকে মারতে গেলে আমি তাকে তার উপর চড়াও হয়ে যাই, কারণ মারছে না আপনি এটা। একদম। আমার হচ্ছে মানে আমি মানে সমাজ জীবনে এভাবেই চলতে চাই যে আরও মানুষের কিছু উপকার করতে পারি। মানে কোনোদিনও নিজেকে নিয়ে সেভাবে দাদার অতটা ভেবে ওটা হয়নি আমার। হয়নি, কারণ আমার ব্যবসা করি, একটা ব্যবসা চলে। এই কিসের ব্যবসা দাদা? আমার কন্ট্রাক্টারি ব্যবসা, পৌরসভার রিলেটেড ইয়েতে আমি কন্ট্রাক্টারি করি। আচ্ছা, তা ব্যবসা নিয়েও আমি বড় কিছু ভাবি না, ও হচ্ছে হবে, কতদূর যাই যাবে। আর যদি কিছু মনে না করেন, দাদা বলে ফেললেন, আমি সেই হিসাবেই জিজ্ঞাসাটা করছি। দাদা যে বললেন যে আর সংসার করে উঠতে পারেননি, তো সেটাও কি কোথাও মনে করেন যে খেলাটার কোথাও সেজন্য সেখানে ইনভলভ হতে পারে? কারণ আমি এত বেশি মাঠ নিয়ে ভেবেছি, হয়তো আমার স্ত্রী সেটা ভাবেনি। আমাকে সেই জায়গাটা তাকে আমি সেভাবে সেবা করতে পারিনি বা তাকে সেবা করতে পারিনি, এটাই হতে পারে। কিন্তু না, আমার সঙ্গে এখনো মানে মেয়ে বউ যোগাযোগ থাকে, মেয়ের সঙ্গে একটা যোগাযোগ থাকে সবসময়। আর দাদাকে দাদার আনুমানিক 50 পার হয়ে গেছে। গেছে। তো দাদা ধরুন আজ অবধি আপনার যা স্মৃতি রয়েছে সেই সব স্মৃতি থাকবে, কিছু চেঞ্জ হবে না, কিচ্ছু চেঞ্জ হবে না, সব থাকবে। তো জীবনে আবার ধরুন দাদা যদি একটা সুযোগ আসে, লাইফটা কোথাও আবার কোনো একটা সার্টেন পয়েন্ট অফ টাইম থেকে আবার শুরু করতে পারবেন, এই সুযোগটা অ্যাভেল করবেন? হ্যাঁ, নিশ্চয়ই করবো। কোথা থেকে শুরু করবেন সেটা মানে সময় বলবেন। স্টিল তাও যদি কিছু ভেবে থাকা যে এরকম একটা জায়গা যদি হতো। আমি কি বললাম, সময় আপনাকে, আপনি কোথায় যাবেন? আপনি ছিলেন স্টার আনন্দে। না ওইটা বলছি। আমি বলছি স্টার আনন্দে। আজ আপনি নিজে ভাবলেন না আমি নিজের মতো করে চলবো। আমার না, আমি তো এটা মানে একটা মানে কি বলবো দাদা, একটা ফ্যান্টাসি প্রশ্ন করছি তো, মানে সেই হিসাবে যে মানে ধরুন মানে হয়তো ক্লাস 8 বা ধরুন যখন ক্লাবটা কিনছেন এরকম টাইম, মানে এরকম কোনো স্পেসিফিক টাইম আছে না এমনি জাস্ট আর একবার জীবনটা আরও আর একবার ঘুরে নেওয়া? এই যে জীবনটা একবার ঘুরে নর্মালি। আচ্ছা, স্পেসিফিক সেভাবে কিছু? দাদার জীবনের যদি বলি সেরা সময় কোনটা ছিল? ওই যে বললাম 84, 85, 86 বা 90 অবধি সেরা সময় গেছে। সিনেমা দেখা হয় না, একদমই না। আগে আমি অমিতাভ বচ্চনের ভক্ত। আগে প্র্যাকটিস করে নুনশো অমিতাভ বচ্চনের বই, মানে ধর্মতলা চত্বর কোনো জায়গা বাদ দিতাম না। কিন্তু যবে থেকে এই সিনেমাগুলো উঠে গেছে, আমি আর সিনেমা দেখা ছেড়ে দিয়েছি।
লাস্ট বই দাদা তাও কি দেখা মনে আছে? অমিতাভ বচ্চনের কি একটা বই লাস্ট দেখেছিলাম, তাও জ্যোতিতে বসে। বহু কাল আগে। আর মানে দাদার বেশিরভাগ সময়টা মাঠেই কেটে যায় আমার। মানে আমি সকালবেলাটা ব্যবসার দিকে একটু মন দিই, দুপুরবেলার পরে আইএফএতে যাই, নয় জেলায় যাই, নয় মাঠে যাই। এছাড়া আমার কোনো বিকেলবেলাটা কোনো কাজ নেই। আর দাদাকে যদি বলি যে আপনার বাবা মার উদ্দেশ্যে কিছু বলা, কারণ আপনি অনেকবার বাবা মার কথা মেনশন করলেন এবং আপনি বললেন যে আপনার মা সাপোর্ট করেছে আপনাকে সারা জীবন ফুটবলে। আমার মা বাবার সান্নিধ্য কমই পেয়েছি, কারণ বাবা দাদি চলে গেছেন, কিন্তু বাবা ফুটবল খুব ভালোবাসে। আমি প্রথম বুটটা বাবাই কিনে দিয়েছিলেন। আর মায়ের কথা কি বলবো, আমার পাড়ার সবাই জানে মা একজন শিক্ষিত মানুষ ছিলেন। তখনকার দিনের 8 পাস বললে আজকে বোধহয় যা অ্যাপ্লিকেশান করতেন আজকের ছেলেমেয়েরা পারবে না। আমার মার ফুটবল সেন্স বা ফুটবল খবর যা রাখতেন, সুকুমার সমাজপতি কটা গোল করেছে, সুধীর সেনগুপ্ত কীভাবে গোল করেছে মা বলে দিতেন। মা রোজ টিভিটা খুলে, তখন রেডিওটা খুলে মোহনবাগান ইস্টবেঙ্গল সব খেলা শুনতেন। আবার মা আবার সিনেমাও খুব দেখতে ভালোবাসতেন। মার সৌমিত্র ছিল মার খুব ফেভারিট আর্টিস্ট। উত্তম কুমার তো ছিলই, কিন্তু সৌমিত্রকে খুব মানে আগে রাখতেন। আমরা বলতাম না আমরা উত্তম কুমার আগে, মানে না না, উত্তম কুমার আগে ভালো, কিন্তু সৌমিত্রর একটা আলাদা ব্যাপার আছে। গান শোনা হয় দাদা? হ্যাঁ, আমি খুব গান প্রিয়। আমি মোবাইল বাজিয়ে রোজ গান শুনি, এবং মানে গানটা আমার সত্যি কথা, ফুটবলের পর গানটা আমার প্রেম। গান আমি গাইতে পারবো, ভালোবাসি না, কিন্তু মানে গান শোনাটা আমার কাছে, মানে গান শুনে ঘুমোবো, এটা আমার কাছে রাত্রিবেলা রোজ বড় ব্যাপার। এবং ভালো ভালো আর্টিস্টে কলকাতায় আসলে আমি তাদের ফাংশন দেখি। দাদার তাও ফেভারিট সিঙ্গার এরকম কেউ থাকলে যাদের গান খুব শোনা হয় আর কি? আমার ফেভারিট সিঙ্গার যদি বলেন, আমি মোহাম্মদ রফির গানটা খুব ভালোবাসি। রফি সাহেবের গান আমার খুব ভালো লাগে। আপনি গান গান দাদা? না না না। আচ্ছা, ঠিক আছে। তো দাদাকে যদি বলি, মোটামুটি জানলেন দাদা আমাদের ব্যাপারে, তো ফুচকাবাজকে নিয়ে দাদা কি বলবেন? আমি ফুচকাবাজের আগে একটা ইন্টারভিউ শুনেছিলাম, ইন্টারভিউটা দেখেছিলাম, খুব ভালো লেগেছিল। তাই আমার ভাইয়ের সঙ্গে এই নিয়ে আলোচনা করেছিলাম। আমি বললাম দাদা যখন এই লাইনে আছে, বলে না এই লাইনে আসবে না, দাদা নিজের ব্যবসা ছাড়া ভাবছে না। আল্লাহ না, দাদা যেহেতু ব্রডকাস্ট করেন, তাই আরও বলে না, দোকানের মধ্যে যা হবে সেটাই উনি করতে চান। আমি চাই ফুচকাবাজটা একটু নাম হোক, এবং আমি চাইবো আমার আগামী দুর্গাপুজোয় আপনি যদি ফুচকাবাজে একটা স্টল করেন আমার ওখানে, আমি আনন্দ পাবো। থ্যাংক ইউ দাদা, আমাদের প্রচণ্ডই ভালো লাগলো। আশা করি এমন কিছু কথা উঠে আসেনি যাতে একজন সিনিয়র মানুষ আপনি মানে কোনোভাবে পূর্ণ হয়েছে। আর দাদা আপামর ফুটবল প্রেমী আমি যতটা বুঝেছি, এবং এখনও অবধি আপনি ফুটবলের জন্যই করে যাচ্ছেন। ক্লাবটা যাতে কিভাবে ফুটবলে আরও বেটার জায়গায় যেতে পারে সেই চেষ্টা করছেন। প্রশাসকদের, ফুটবল প্রশাসক যারা বাংলা তথা ভারতবর্ষে যুক্ত আছে, সেই সব রাজনৈতিক নেতাদের যারা কোনো না কোনোভাবে ফুটবলের সাথে যুক্ত আছে, সেই সব বাবা মাদের যাদের ছেলেমেয়েরা ফুটবল খেলার স্বপ্ন দেখছে, এবং সেই সব খেলোয়াড়দের যারা ফুটবল খেলবে বা খেলছে, এদের সবাইকে দাদা আপনি কি বলবেন, আপনার মেসেজ? আমি বলবো যে দেখুন, যদি ফুটবল প্লেয়ার হওয়ার মানসিকতা থাকে, তাহলে ফুটবলটাকে ফুটবলের মতো দেখতে হবে, যেমন এডুকেশনটা থাকে সেভাবে দেখতে হবে। কিন্তু সকলকে মাঠে আসতে আমি অনুরোধ করবো এই জন্যই যে শরীর ফিট রাখার জন্য, বিবেকানন্দের সেই কথা অনুযায়ী। ফুটবল মাঠটা এমনই একটা জিনিস, সারাদিনের সব ক্লান্তি দূর হয়ে যায় এই মাঠে আসলে। তাই ফুটবল মাঠে সবাই আসুক, প্লেয়ার তো 5 জন হবে, কিন্তু ফুটবল মাঠে এসে নিজেকে শরীরটা গড়ে নিক। আজকে এত রোগ ভোগ হচ্ছে কিন্তু মাঠে না যাওয়ার জন্য। আজকে আমি দেখছি 30-35 বছর ছিল হার্ট অ্যাটাকে মারা যাচ্ছে। তার কারণ কিন্তু একটাই, আমার এক ভাগ্নে স্পন্ডাইটিসে ভুগছে, তার বয়স 35ও হবে না, কম্পিউটার চালিয়ে। আমি তাই ওকেও বলি যে
মাঠ মুখো না হলে, মাঠে গিয়ে শরীরচর্চা করলে যেটা হয় সেটা না করলে আগামী প্রজন্ম খুব ঢুকবে, এরকম বলে দিলাম। থ্যাংক ইউ দাদা আমাদের সময় দেওয়ার জন্য। তো আজকের আমাদের পডকাস্ট এইটুকুই থাকলো। দেখা হবে আবার পরবর্তী অধ্যায়ে অন্য কারোর সাথে। টিল দেন, বাই।